বিশেষ ঘোষণা, এখন থেকে হরেক রকম গল্প 2.0-তে থাকছে গল্প শোনো টাকা যেত কন্টেস্ট। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, এখন থেকে গল্প শুনলে টাকা জিততে পারবেন আপনারা। আমাদের প্রতিটি গল্পের মধ্যে থাকবে 3টি প্রশ্ন, আর সেই প্রশ্নের প্রথম 10 জন সঠিক উত্তরদাতাকে আমরা দেব নগদ টাকা উপহার। হ্যাঁ, নগদ টাকা উপহার। তবে বাকিরা নিরাশ হবেন না, বাকি সঠিক উত্তরদাতাদের মধ্যে আমরা বেছে নেব যে কোনো 3 জনকে, যারাও পাবেন নগদ টাকা উপহার। প্রথম 10 জন বিজেতা এবং আমাদের বাছাই করা 3 জন শ্রোতাকে আমরা তাদেরই কমেন্টের রিপ্লাইয়ে জানিয়ে দেব। তাহলে পুরো গল্পটি শুনে তাড়াতাড়ি 3টে প্রশ্নের জবাব দিয়ে ফেলুন। আর হ্যাঁ, কমেন্টে সঠিক উত্তর লেখা যাবে না, কিন্তু আপনাদের সঠিক উত্তর দেখে বাকিরাও সেই উত্তরটি কপি করতে পারে। আমরা আবারও বলছি, কমেন্টে সঠিক উত্তর লেখা যাবে না। আমাদের গল্পের শেষে কিভাবে উত্তর দিতে হবে আর টাকা জিততে হবে সব পদ্ধতি বলা আছে। তাহলে আর দেরি করবেন না, সঠিক উত্তর দিয়ে নগদ টাকা জিতে ফেলুন। নমস্কার, আমি চিঞ্জিত, আর আমার সঙ্গে রয়েছে অনিরুদ্ধ। আজ আপনারা শুনবেন সঞ্জয় ভট্টাচার্যর কলমে কালো। রতনবাবু পেশায় কেরানি, চাকরি করেন রঙের কারখানায়। শেক্সপিয়ার সরণিতে ওনার অফিস হলেও সপ্তাহে একদিন শনিবার করে কোম্পানির গোডাউন ঠাকুরপুকুরে যেতেই হয়। গোটা সপ্তাহের হিসেব নিকেশ মিলিয়ে ফিরতে ফিরতে বেশিরভাগ দিন দেরি হলেও মাঝে মধ্যে তাড়াতাড়ি বাড়ি ফেরার সুযোগও জুটেই যায়। সেসব দিনে রতনবাবু ঠাকুরপুকুর বাজারে ঢু মারেন। চাষিদের হাট থেকে চুটিয়ে সস্তায় বাজার করেন। আলু, ফুলকপি, টমেটো, বেগুন, যেসব সবজি উনি খেতে ভালোবাসেন সবই বেশ সস্তায় পাওয়া যায় এখানে। তুলনায় ভবানীপুরের বাজার তো আগুন। রতনবাবুর বাড়ি ভবানীপুরের প্রিয়নাথ মল্লিক রোডে। এই শনিবারে রতনবাবুর কাজ একটু আগে ভাগেই মিটে গিয়েছিল। সন্ধে 7টা নাগাদ হাঁটতে হাঁটতে ঠাকুরপুকুর বাজারের ভিতর দিয়ে আসছিলেন। যদিও আজ আর জুত করে বাজার করা হলো না। ভাইফোঁটা উপলক্ষে বাজার একদম চড়া। রতনবাবু মনে মনে ভেবে নিলেন বাড়িতে আলু আর ডিম রাখা আছে, তাই দিয়েই আপাতত চালিয়ে নেবেন। সবজি পরে খেলেও চলবে। রতনবাবু সামান্য চাকরি করেন, মাইনেও যৎ সামান্য। প্রচুর হিসেব নিকেশ করে তাকে চালাতে হয়, অন্যথায় মাসের শেষে পকেটে টান পড়তে বাধ্য। এদিকে আজকে বাজারের মধ্যে যেন মেলা বসেছে। ক্রেতা বিক্রেতা পথচারীর ভিড়ে হাঁটাই দায়। তার মধ্যে গাড়ির উৎকট হর্নে রতনবাবু তিতি বিরক্ত হয়ে উঠলেন। রাস্তার পাশে একটা গলি আছে, যেটা দিয়ে শর্টকাটে বাস স্ট্যান্ডে যাওয়া যায়। যদিও গলিটা বেশ অন্ধকার আর আবর্জনায় ভর্তি, তাহলেও ভিড়ের উৎপাত থেকে বাঁচার জন্য রতনবাবু সেই রাস্তাটাই ধরলেন। নির্জন গলির মাঝ বরাবর যেতে না যেতেই রতনবাবু হোঁচট খেলেন। পিঠে সজোরে খড়খড়ে কিছু একটা ধাক্কা মেরেছে। চকিতে ঘুরে রতনবাবু যা দেখলেন তাতে তার বিস্ময় একেবারে সপ্তমে চড়ল। বড় সড়ো একটা মোরগ বোধহয় উড়তে উড়তে সোজা তার পিঠে ধাক্কা মেরেছে। মোরগটা চড়া আর্তনাদ করে পাশের বুনো ঝোপের দিকে চলে গেল। কারণটা অবশ্য রতনবাবু তখনই বুঝতে পারলেন। গলির মুখে খোলা ছুরি হাতে একটা চোয়ারে মার্কা লোকের আবির্ভাব হয়েছে। এই লোকটাই মোরগটাকে তাড়া করে আসছিল। লোকটা এদিক ওদিক চেয়ে রতনবাবুকে জিজ্ঞেস করল, একটা মুরগি দেখেছেন দাদা? কাটতে যাওয়ার সময় হাত ফসকে পালিয়েছে। রতনবাবু কি করবেন বুঝতে না পেরে ঝোপটার দিকে দেখিয়ে দিলেন। ততক্ষণে অবশ্য লোকটার চোখেও পড়েছে আগাছার জঙ্গলে ঘাস পাতায় জড়িয়ে মোরগটার তখন বেহাল অবস্থা। সে বেচারি আর পালাতেও পারছে না, শুধু বোকার মতো তারও স্বরে আর্তনাদ করে নিজের উপস্থিতি জানান দিতে শুরু করেছে। লোকটার চোখে একটা হিংস্র উল্লাস ফুটে উঠল। হিস হিসে কণ্ঠে বলল, অনেক ছুটিয়েছিস শালা, এবারে দেখ। রতনবাবুর বুকের ভিতরটা যেন হু হু করে উঠল। মোরগটার জলে ভেজা চোখের দিকে চেয়ে থাকতে না পেরে বলে ফেললেন, ভাই ভাই প্লিজ এটাকে ছেড়ে দাও। লোকটা রতনবাবুর দিকে না ফিরেই
বিদ্রূপের স্বরে বলল, দোকানে কাস্টমার দাঁড়িয়ে রয়েছে, ছেড়ে দিলে কি আপনি পয়সা দেবেন? রতনবাবু ততক্ষণে মনস্থির করে ফেলেছেন। দৃঢ় কণ্ঠে বললেন, কাস্টমারকে অন্য মুরগি দাও, এর যা দাম আমি দিয়ে দিচ্ছি। লোকটা এবার রতনবাবুর দিকে ফিরে আপাদমস্তক চেয়ে বলল, এমন একটা করকনাথ মোরগ 500 টাকার কমে হবে না। রতনবাবু আর কথা বাড়ালেন না। তার বটুয়ায় একটা 500 টাকার নোট রাখাই থাকে এমার্জেন্সির কথা মাথায় রেখে। সেটা হস্তান্তর হতেই লোকটা এবার সুর নরম করে বলল, তাহলে বাবু মোরগটাকে নোংরা থেকে তুলে দিই। মোরগটাকে ঝোপ থেকে তুলে লোকটা বলল, বাসের ট্রামে নিয়ে যেতে গেলে এর পা দুটো বেঁধে দিতে হবে, নাহলে সামলাতে পারবেন না। করকনাথ মোরগ তো খুব তেজি। রতনবাবু আপত্তি করলেন না। মোরগের পা দুটো একটা কাপড়ের টুকরো দিয়ে শক্ত করে বেঁধে লোকটি চলে গেল। মোরগ হাতে ধরে 500 টাকা শোকে একটা দীর্ঘশ্বাস ফেলে রতনবাবু হাঁটা লাগালেন। ফেরার সময় অবশ্য বিশেষ সুবিধে হলো না। বাসে তো কন্ডাক্টর উঠতেই দিল না। শেষমেশ বেশি ভাড়া কবুল করে অটো করে যতক্ষণে বাড়ি পৌঁছলেন ততক্ষণে রতনবাবু যেমন ক্লান্ত হয়ে পড়েছেন, তার হাতের মোরগটাও রীতিমতো ঝিমিয়ে পড়েছে। বাড়ির মুখে ভাড়াটে মদন দাঁড়িয়েছিল। রতনবাবুর হাতে মোরগ দেখে বিশ্রী স্বরে বলে উঠল, কিরে রত্না, আজ মুরগির মাংস হবে নাকি? একা খেলে হজম হবে, আমাদের পার্টি হবে না? রতনবাবু মদনকে সহ্য করতে পারেন না। উত্তর না দিয়ে একটা ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে নিজের ঘরের দিকে চলে গেলেন। মদনের মুখের ওপর সশব্দে দরজা বন্ধ করে এবার হাতে ধরা মোরগটার দিকে দৃষ্টি দিলেন। এমন জাতের মুরগি তিনি আগে কখনো দেখেননি। আগা পাশতলা যেন আলকাতরা দিয়ে বার্নিশ করা, কুচকুচে কালো শরীরের মধ্যে চঞ্চল চোখগুলি ভয়ে আতঙ্কে অস্থিরভাবে ওঠানামা করছিল। পায়ের দড়িটা খুলে দিতেই মোরগটা দ্রুত খাটের তলায় সেঁধিয়ে গেল। রতনবাবু জানেন এর ভয় কাটতে সময় লাগবে। হাঁড়িতে ভাত ফুটনোই ছিল, তার থেকে খানিকটা বের করে মেঝেতে ছড়িয়ে দিলেন মোরগটার জন্য। আর একটা স্টেনলেস স্টিলের পাত্রে জল রেখে দিলেন, ওর যখন দরকার হয় খেয়ে নেবে। এরপর রতনবাবু ঠান্ডা ভাত আর মুসুর ডাল খেয়ে আলো নিভিয়ে শুয়ে পড়লেন। আজ প্রচুর ধকল গেছে, এবার একটু বিশ্রামের প্রয়োজন। সকালে ঘুম থেকে উঠে রতনবাবুর বেশ তাজা ঝরঝরে লাগছিল। আজ রবিবার, ছুটির দিন, অফিস যাবার তাড়া নেই, একটু জমিয়ে চা খেলে মন্দ হয় না। হঠাৎ রতনবাবুর নজরে পড়ল মেঝের জায়গায় জায়গায় ছিটিয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ভাতের টুকরো আর পাখির বিষ্ঠা। মোরগটার কথা তিনি এতক্ষণ ভুলেই গিয়েছিলেন। এবার মনে পড়তে খাটের তলায় মাথা গলিয়ে দেখলেন সেখানে তখন মোরগের ঝুঁটিটুকুরও পাত্তা পাওয়া যাচ্ছে না। ঘরের মধ্যে সন্ধানী দৃষ্টি মেলে চেয়ে দেখলেন সেটা তখন রায় বাহাদুরের মতো আলমারির মাথায় গিয়ে আশ্রয় নিয়েছে। মেঝেতে পড়ে থাকা ভাতের দানাগুলো খেয়ে পেট ভরিয়ে বাবাজি এখানে ওখানে পটি করে ঘরটাকে অপরিচ্ছন্ন করতে আর কিছু বাকি রাখেননি। রতনবাবুর এবার হঠাৎ মনে হলো ক্ষণিকের আবেগে ভেসে কাজটা কি ঠিক করেছেন? তিনি নিজে ব্যাচেলর মানুষ, একাই থাকেন এই 12x12 ঘরে। ঘর ভর্তি বাবার আমলে সব আসবাবের ঠেলায় তার নিজেরই স্থান সংকুলান হয় না, তো এখানে মোরগ কোথায় থাকবে? এদিকে রতনবাবুর মাছ মাংস একেবারেই চলে না, শুধু ডিম খেয়েই চালিয়ে দেন। এখন কথা হচ্ছে মোরগও যদি মুরগির মতো ডিম দিত তবু কিছু কাজে লাগতো। আচ্ছা, মোরগও কি ডিম পাড়ে? রতনবাবু ভাবলেন পাড়ার মোড়ে যে ছেলেটা মুরগির ঝুড়ি নিয়ে বসে তাকে একবার জিজ্ঞেস করে দেখবেন। গতকাল বিকেলে গচ্ছা যাওয়া 500 টাকার স্মৃতিতে শেষবারের মতো দীর্ঘশ্বাস ফেলে রতনবাবু আলমারির মাথায় হাত বাড়িয়ে মোরগটাকে ধরতে যেতেই ওটা সবেগে উড়ে এসে বিছানার ওপর গিয়ে পড়ল। রতনবাবু হায় হায় করে উঠলেন। হায় 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 হায়, এ কি অবস্থা! বিছানার ওপর চাদরটা ততক্ষণে ভর্তি হয়ে গেছে কালো কালো পালকে আর মোরগের গায়ে লেগে থাকা কাদা ময়লায়।
রতনবাবু কর্তব্য স্থির করে ফেললেন। সবার আগে এই অসভ্য পাখিটাকে দড়ি দিয়ে বাঁধতে হবে, যাতে ফের ঘরে আর নোংরা ছড়াতে না পারে। তারপর অবস্থা বুঝে ব্যবস্থা। এরপর কয়েকটা দিন কেটে গেল। রতনবাবুর পোষ্য এর মধ্যে নতুন পরিবেশে বেশ অভ্যস্ত হয়ে পড়েছে। তাকে আজকাল আর বেঁধে রাখতে হয় না। রতনবাবুরও নতুন এই ব্যবস্থাটা নেহাত মন্দ লাগছে না। মা মারা যাবার পর এতদিন তো একাই কাটালেন, বন্ধুবান্ধবও তার তেমন কেউ নেই। বাড়ির বিষণ্ণ পরিবেশে এতদিন একা একা হাঁপিয়ে উঠতেন। দুঃখ ভুলতে আজকাল মাঝে মধ্যে সস্তার নেশাও করছিলেন, তাও তো কিছুক্ষণের জন্য সব কিছু ভুলে থাকা যায়। কিন্তু কালু আসার পর রতনবাবুর একাকিত্ব অনেকটা দূর হয়েছে। কালু হয়তো মানুষের মতো কথা বলতে পারে না, কিন্তু তাতে রতনবাবুর কিছু যায় আসে না। ফালতু লোকের সঙ্গে অপ্রয়োজনীয় গালগল্প করার থেকে পোষা মোরগের সঙ্গ তার অনেক বেশি ভালো লাগছে। সেদিন সকালে অফিস যাবার মুখে মদনের সঙ্গে দেখা হয়ে গেল। মদন রতনবাবুর পাশের ঘরে ভাড়ায় থাকে, যদিও অনেক বছর যাবৎ ভাড়া দেওয়া সে বন্ধ করে দিয়েছে। উপরন্ত পার্টির কিছু মাতব্বরকে হাত করে নিজেকে যেন একটা কেউকেটা ভাবতে শুরু করেছে। রতনবাবু নেহাত সাদাসিধে নিরীহ গোছের মানুষ, কারোর সাথে পাঁচে থাকেন না, কিন্তু মদনের উৎপাত ইদানিং সহ্যের সীমা অতিক্রম করেছে। মদন রতনবাবুকে দেখে এগিয়ে এলো, ঠাট্টার স্বরে বলল, কিরে রত্না, লোকে দেখেছি কুকুর বেড়াল পোষে, আর তুই শেষে কিনা মুরগি পুষলি। মুরগি? আজকাল মুরগি পুষছে? মদন নিজের রসিকতায় হেসে উঠল। রতনবাবু বিরক্ত হয়ে বললেন, রাস্তা ছাড়ো, বাজে কথা শোনার সময় আমার নেই। বাজে বকার সময় আমারও নেই। তোকে যা বলেছিলাম আমার বাথরুমের কলগুলো পাল্টে দিতে, তার কি হলো? কত বছর ভাড়া দিসনি সেই হিসেব আছে? লজ্জা করে না তোর? না, করে না। বাড়িটা আমার নামে লিখে দিয়ে তুই বিদে হ, তাহলে ভাড়া যা বাকি আছে প্লাস আরও কিছু দিয়ে দেবো, প্রমিস বলছি বাইরি। রতনবাবু সাধারণত রাগেন না, কিন্তু কখনো সখনো প্রচণ্ড রেগে গেলে তার মুখে কথা আটকে যায়। আজকেও তেমনই কিছু হলো। মদনের মুখের ওপর আঙুল উঁচিয়ে বললেন, খবরদার খবরদার, মুখ সামলে বলছি বল। মদন এই সুযোগটাই খুঁজছিল। পাড়ার চ্যাংড়া ছেলেগুলোকে দেখিয়ে ব্যঙ্গোক্তি করে বলল, এ রত্না খেপেছে, দেখে যা দেখে যা দেখে যা। পাড়ার কয়েকটা বখাটে ছেলে আর মদন এবার একসঙ্গে মুখ দিয়ে বিকৃত শব্দ করে রতনবাবুর খিল্লি ওড়াতে শুরু করল। রতনবাবুর আর সহ্য হলো না। মাথা নিচু করে এক প্রকার পালিয়েই বাজারের রাস্তা ধরলেন। সন্ধ্যের দিকে রতনবাবু মদের একটা বোতল হাতে বাড়ি ফিরলেন। তার নিজের পৈতৃক বাড়িতে একটা অর্বাচীন লোক গেড়ে বসে তাকে নিত্যদিন হেনস্থা করে চলেছে, অথচ মুখ বুজে সহ্য করা ছাড়া তিনি কিছুই করতে পারছেন না। এ জ্বালা যে কি অসহ্য! বোতল খুলে গ্লাসে ঢেলে চুমুক দিতে দিতে রতনবাবু কালুর দিকে চাইলেন। কালু তখন এক কোণে গুটিসুটি মেরে বসেছিল। রতনবাবু দীর্ঘশ্বাস ফেলে ডাকলেন, এই কালু। কালু এতদিনে নিজের নামটা বেশ চিনে ফেলেছে। ডাক শুনে মনিবের গা ঘেঁষে এসে বসল। রতনবাবু কালুর পাত্রে কিছুটা তরল পানীয় ঢেলে দিয়ে বললেন, খেয়ে নে বেটা, আজ রাতে দুজনেই মাতাল হব। কালু কি বুঝলো কে জানে, কিন্তু ঠোঁট চুবিয়ে চুকচুক করে মদ খেতে শুরু করলো। একটু পরে কালুর যে নেশা হয়েছে সেটা স্পষ্ট বোঝা গেল। টলতে টলতে বোঁ করে একটা পাক খেয়ে দুটো পা উল্টে মেঝেতে চিৎপাত হয়ে পড়ল। সেদিকে করুণার দৃষ্টি মেলে রতনবাবু নিজের খালি গ্লাস ফের ভরে নিলেন। রতনবাবু নির্ঝঞ্ঝাট মানুষ, কারোর সাথে পাঁচে থাকেন না, কিন্তু তা সত্ত্বেও তার শত্রুর অভাব নেই। অন্তত একজন তো ঘাড়ের ওপরেই নিঃশ্বাস ফেলছে। মদনের বাড়াবাড়ি দিনে দিনে মাত্রা ছাড়িয়ে যাবার উপক্রম করছে। আজকাল পাড়ার কিছু বখাটে ছেলেকে সঙ্গে জুটিয়ে সন্ধে থেকেই তাস মদের আসর বসিয়ে বেজায় শোরগোল জুড়ে দিচ্ছে। মাঝরাতের আগে তাদের সেই আমোদ ফুর্তির হল্লা থামতেই চায় না। রতনবাবু সবই বোঝেন। মদনকে
আজকাল একজন অসাধু প্রমোটারের সঙ্গে প্রায়ই ঘুরতে দেখা যাচ্ছে। ওরা রতনবাবুকে চাপ দিয়ে তার পৈতৃক বাড়িটা কেড়ে নিতে চায়। রতনবাবু মদনের সঙ্গে একবার কথাও বলেছিলেন, কিন্তু লাভ হয়নি। উল্টে মদন তাকে শাসিয়েছে যে মোরগের ডাকে ওর নাকি সকাল সকাল ঘুম ভেঙে যাচ্ছে। এক্ষুনি ওই মোরগ বিদায় না করলে নাকি রতনের কপালে বিশেষ দুঃখ আছে। রতনবাবু জানেন থানায় গিয়ে লাভ হবে না, তার মতো ছাপোষা লোকের পাশে দাঁড়াবার মতো কেউ নেই। মনের দুঃখে তিনি আজকাল আরও বেশি করে মদের আশ্রয় নিতে শুরু করেছেন। পাল্লা দিয়ে কালুও তার সঙ্গে পাড় মাতাল হয়ে পড়ছে। কাজটা যে ভালো হচ্ছে না রতনবাবু বোঝেন, কিন্তু এছাড়া তিনি আর কী বা করতে পারেন। কয়েকদিনের মধ্যেই মদনের উৎসাহে ভাঁটা পড়ল। রতন একটা মেনিমুখ ভিতুর ডিম হতে পারে, কিন্তু তাদের শোরগোলে অতিষ্ঠ হয়ে পাড়ার অনেকেই অভিযোগ করেছে এভাবে আর বেশি দিন চালালে মদন নিজেই বেকায়দায় পড়তে পারে। সেটা না বোঝার মতো মূর্খ সে নয়। মদন অবশ্য শয়তানি বুদ্ধি খাটিয়ে একটা মতলব এর মধ্যে বের করে ফেলেছে। রতন ওর পেয়ারের মোরগটাকে নিয়ে বেজায় আদিক্ষেতা করছে। মদন ওখানেই আঘাত করবে, তারপর দেখা যাবে। প্ল্যান মাফিক রতনের সাগরেদ শম্ভু ফাঁদ পেতে গলির মুখ থেকে একটা হুলো বেড়াল ধরল। হুলোটা অবশ্য সাধারণ ছাপোষা কোনো বেড়াল নয়, মার্জার সমাজের কুখ্যাত মস্তান বিশেষ। বদমেজাজি হুলোটাকে পাড়ার অন্য বেড়ালগুলো ভয়ে ভক্তিতে বেজায় চমকায়। রাগে দুঃখে মর্মাহত হুলোটাকে খাঁচায় পুরে টানা 2 দিন ধরে না খাইয়ে রেখে দিল মদন। আরও উত্ত্যক্ত করার জন্যে ওর সামনে বসে চামচার দল শুঁটকি মাছ ভেজে তাড়িয়ে তাড়িয়ে খেল। হুলো এসব দেখে ক্ষিপ্ত হয়ে গর্জাতে শুরু করল। মদন তীক্ষ্ণ দৃষ্টে বেড়ালের ওপর নজর রাখছিল। হুলোর মেজাজ বিগড়তে আরম্ভ করেছে দেখে মদন মনে মনে উৎফুল্ল হয়ে উঠল। এরপর কোনোভাবে রতনের ঘরের জানালা দিয়ে ঢুকিয়ে দিতে পারলে পেয়ারের মোরগের আর দেখতে হচ্ছে না। মদন এখন সুযোগের অপেক্ষায় রয়েছে। রতনবাবুর আজ সন্ধে আর মদ খেতে ইচ্ছে করছে না, তাই আজ তিনি খালি হাতেই বাড়ি ফিরলেন। এদিকে কালু উদ্গ্রীব হয়ে বসেছিল। মনিবকে দেখে উচ্চস্বরে ডেকে উঠল। রতনবাবু হেসে বললেন, আজকে আর মদ নয় রে কালু, চা খাবার মন করছে। তা তোকেও না হয় একটু চা খেতে দেব, নতুন জিনিস খেয়ে দেখ। কালু অবশ্য এক চুমুক চা খেয়েই মুখ ঘুরিয়ে নিল। এই জিনিসটায় তো নেশা হচ্ছে না। মালিকের দিকে চেয়ে মোরগ তীব্র একটা ডাক ছাড়ল। রতনবাবু বিরক্ত হয়ে বললেন, আহ কালু, তুই তো দেখছি নেশাখোর হয়ে গেছিস। হ্যাঁ, এই মদ ফদ আর জুড়বে না বুঝলি, এবার থেকে চাই খেতে হবে। কালু কি বুঝলো কে জানে, কিন্তু তার হাঁক ডাক লম্ফঝম্প আরও বেড়ে গেল। রেগে মেগে রতনবাবু বললেন, ওই মুরগিওয়ালাই ভালো করেছিল, আমি না বাঁচালে না এতক্ষণে হজম হয়ে যেতে, বুঝেছ? ফের যদি উৎপাত করিস না তাহলে দেখবি মজা। তবে কালু অবশ্য শান্ত হবার কোনো লক্ষণই দেখালো না। ক্রমাগত তারও সরে গলাবাজি আর দাপাদাপিতে তিতি বিরক্ত হয়ে রতনবাবু ওর পিঠে একটা চাপড় কষাতেই কালু ওর শক্ত ঠোঁট জোড়া দিয়ে রতনবাবুর হাতে ঠুকরে দিল। কালুর কামড়ে রতনবাবুর হাতের চামড়া ফুটো হয়ে রক্ত গড়িয়ে পড়তে শুরু করলো। সেদিকে চেয়ে রতনবাবু মেজাজ হারিয়ে ফেললেন। বললেন, বেঈমান কোথাকার, যা দূর হয়ে যা, দূর হয়ে যা আমার সামনে থেকে। এতটা বলে রতনবাবু কালুকে 2 হাতে চেপে ধরে দরজার বাইরে ছুঁড়ে ফেলে দিলেন। ডানা ফড়ফড় করে কালু বাড়ির উঠোনে গিয়ে পড়ল। আজ পর্যন্ত কালু কখনো এই ঘরের বাইরে আসেনি, তাই নতুন পরিবেশে খানিক ভ্যাবাচেকা খেয়ে এদিক ওদিক চাইতে লাগল। উঠোনের একপাশে মদনের ঘরে তখন জুয়ার আসর বসেছে। মোরগের হঠাৎ খোলা উঠোনে ঘুরে বেড়ানোটা তাদের চোখ এড়ায়নি। মদনের একজন সঙ্গী বলে উঠল, কি করবো বস, মুরগিটাকে ধরে আনবো, আজকে দারুণ ফিস্টি হয়ে যাবে। রতন সামনেই আছে, তার থেকে বিড়ালটাকে ছেড়ে দিই, ওর চোখের সামনেই ওর পেয়ারের মুরগির শ্রাদ্ধ হয়ে যাবে, আর আমাকে কিছু বলতেও পারবে না। খাঁচা শুদ্ধ হুলোকে এনে তখনই উঠোনে ছেড়ে দেওয়া হলো। খাঁচার দরজা খোলার সময় মদন সপাটে বিড়ালের পাছায় একটা লাথি কষিয়ে দিল। এটা অবশ্য শয়তানি বুদ্ধির আরেকটা নমুনা।
হুলো বেচারা 2 দিন খাবার না পেয়ে এমনিতেই খেপেছিল। এরপর হাওয়াই চপ্পলের লাথি খেয়ে যে হিংস্র গর্জনটা ছাড়ল, সেটাকে উপস্থিত সবার বাঘের ডাক বলেই মনে হলো। আওয়াজটা রতনবাবুর কানেও পৌঁছেছে। তিনি দ্রুত দরজা খুলে বাইরে এসে দাঁড়ালেন। এই হুলোটা এলাকার মার্জার মহলে মাতব্বর বিশেষ। এখানে হুমদো হামদা নিরীহ সব বেড়ালি তাকে যার পর নাই সমঝে চলে, আর পারতপক্ষে ঘাটায় না। কিন্তু বিগত কয়েকদিনে মানুষের বাচ্চাগুলো যেভাবে তাকে ফাঁদে ফেলে হেনস্থা করল, তাতে তার ইগো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরে ক্ষুধা তৃষ্ণাও ভালো মতো যাতনা দিচ্ছে। চোখের সামনে ঘুরে বেড়ানো সহজ শিকার দেখে ক্ষিপ্ত হুলো ধারালো দাঁতগুলো বের করে ফের একবার হুঙ্কার ছাড়ল। রতনবাবু হায় হায় করে উঠলেন। ওরে ওরে কালু, কেন যে তোকে ঘর থেকে বার করলাম? শিগগিরি শিগগিরি আমার কাছে পালিয়ে আয়। কালুর মধ্যে অবশ্য বিশেষ ভাবান্তর লক্ষ্য করা গেল না। রতনবাবুর ডাকে সাড়া না দিয়ে সে হুলোর চোখে চোখ রেখে দাঁড়ালো। হুলো আক্রমণের প্রস্তুতি সেরে ফেলেছে। শূন্যে একটা লাফ দিয়ে হুলো কালুর উপর ঝাঁপিয়ে পড়ল। কালু ডানা মেলে ফরফর করে উড়ে গিয়ে লোহার ড্রামটার ওপর পৌঁছে এই আক্রমণ থেকে নিজেকে বাঁচিয়ে নিল। হুলো মেঝেতে আছাড় খেয়ে পড়ে বেকুবের মতো এদিক ওদিক চাইতে শুরু করলো। আর রতনবাবু অবাক চোখে দেখলেন তার আদরের পোষা মোরগ ফুলে ফেপে ঢোল হয়ে আকারে দ্বিগুণ হয়ে পড়েছে। গায়ের সব কটা পালক ফুলিয়ে মাথার ঝুঁটি খাড়া করে এবার কালু রণহুঙ্কার দিল। হুলোর আত্মবিশ্বাসে বোধ হয় এর মধ্যে খানিকটা চিড় ধরেছে, কেননা এবারে যে ডাকটা সে দিল সেটা নিতান্তই বেড়াল মার্কা। মদনের দল হুলোর হয়ে গলাবাজি শুরু করলো। মার হুলো, মার মার মার, মোরগটাকে শেষ করে দে, মার। অবশ্য হুলো কিছু করার আগেই রতনবাবুর বিস্ফারিত চোখের সামনে কালু তীব্র বেগে উড়ে এসে হুলোকে আঘাত করল। সোজা এসে হুলোর পিঠে ল্যান্ড করে ওর মাথায় নিজের ধারালো ঠোঁট জোড়া দিয়ে সজোরে বসিয়ে দিল। ভ্যাবাচেকা খাওয়া হুলোর মাথা ফেটে দর দর করে রক্ত বের হতে শুরু করেছে। হুলো এবারে রণে ভঙ্গ দিয়ে ছুটে গিয়ে ড্রামটার পিছনে আড়াল খুঁজতে আরম্ভ করলো। যদিও কালুকে দেখে মনে হলো না এখন সে শত্রুকে ক্ষমা করার মুডে আছে। কালু আবার হুলোকে নিশানা করে উড়ান দিল। এবার পায়ের ধারালো নখগুলো বসিয়ে দিল হুলোর একদিকের চোখে। বিশ্রী চিৎকার করে হুলো বেড়াল একটা পাক খেয়ে উঠোনে শক্ত মেঝেতে মুখ থুবড়ে পড়ল। তারপর মুহূর্তের মধ্যে লেজ তুলে পাঁচিল ডিঙিয়ে মদনদের চোখের সামনে ময়দান ছেড়ে অন্ধকারে মিলিয়ে গেল। রতনবাবুর গর্বে বুক ফুলে উঠেছে। মেঝে থেকে কালুকে কোলে তুলে নিয়ে আদর করে বললেন, সাব্বাস বেটা। মদন এতক্ষণে হতবিহ্বল হয়ে এই অসম লড়াই দেখছিল। এবার আস্তিন গুটিয়ে রতনবাবুর দিকে তেড়ে এলো। এই শালা রত্না, তোর মুরগি আমার পোষা বিড়ালটাকে মেরে জখম করেছে। এখন ডাক্তারের খরচা কে দেবে শুনি? হ্যাঁ, তোর বাপ দেবে? রতনবাবুর আজ বোধোদয় হয়েছে। তার পোষা সামান্য একটা মোরগ যদি অন্যায়ের বিরুদ্ধে রুখে লড়াই দিতে পারে, তবে তিনিও নিশ্চয়ই পারবেন। বৃথাই এতগুলো বছর তিনি এত কিছু সহ্য করেছেন। আজও যদি তিনি অন্যায়ের প্রতিবাদ না করেন, তবে কালুর চোখের দিকে আর চাইতে পারবেন না। শান্ত কণ্ঠে রতনবাবু বললেন, তা কত টাকা লাগবে মনে হয় তোমার? কত দিতে হবে? মদন আশা করেনি রতনবাবু এক কথায় রাজি হয়ে যাবেন। সে সঙ্গীদের দিকে চেয়ে বলল, এই, ডাক্তাররা ওষুধ মিলিয়ে কত খরচা হবে রে? তা 1000 টাকা তো লাগবেই। 1000 টাকা? তার একটা পয়সা কম হবে না। পুরো 1000 টাকা আমার এখনই চাই। রতনবাবু কর্তব্য স্থির করে ফেলেছেন। চারপাশে একবার চোখ বুলিয়ে নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঠিক আছে, আমি না হয় 2000 টাকাই দেব। মদনের নিজের কানকে বিশ্বাস হচ্ছিল না। বোকার মতো মুখ করে বলল, এক্সট্রা 1000 দিবি কেন রে? রতনবাবু আগের মতোই শান্ত স্বরে বললেন, 1000 টাকা তোমার বিড়ালের চিকিৎসার জন্য, আর বাকি 1000 টাকা তোমার নিজের মেরামতির জন্য। মানে কিসের মেরামতি? এ রত্না পাগল হয়ে গেল নাকি রে? রতনবাবু এবার গুছিয়ে একটা 82 শিক্ষা চড় কষালেন মদনের বাম গালের কানের ঠিক নিচের অংশ থেকে। ওক করে একটা অস্ফুট শব্দ করে মদন শটান মেঝেতে আশ্রয় নিল।
রতনবাবু সবার আগে চামচেদের দিকে ফিরে বললেন, হ্যাঁ ভালো কথা, এখন এর ধোলাই শুরু হবে। আর তোদের মধ্যে কেউ যদি মাঝখানে পড়িস তবে সে কিন্তু ফ্রিতে পেঁদানি খাবি বলে দিলাম, কেননা পয়সা যা চুক্তি হয়েছে সে তো একাই পাবে। থাবড়া খেয়ে মদনের গালটা ভীষণভাবে জ্বলছিল। তাছাড়া রতনের হাতে মার খাওয়া এতই অপ্রত্যাশিত যে মদন তৈরিই ছিল না। অশ্রাব্য খিস্তি করতে করতে মদন উঠে দাঁড়াতেই রতনবাবু বিজ্ঞের মতো বললেন, মদনা, এখন গালাগালের জবাবে পাল্টা গালাগাল দিতে পারবো না, পুরো 2000 টাকা পেমেন্ট করতে হবে তো। রতনবাবু অনেক দিন ভেবেছেন নধরকান্তি এই ভুঁড়িটা মদন তৈরি করেছে কি খেয়ে। আজকে শুভ মুহূর্তে রতনবাবুর মনে সেই অমীমাংসিত প্রশ্ন ফের জেগে উঠল। পরীক্ষা করে দেখতে অসুবিধা কোথায়? মুঠো পাকিয়ে তিনি একটা দারুণ ঘুষি চালিয়ে দিলেন মদনের ভুঁড়ির ঠিক মাঝামাঝি জায়গাটায়। থলথলে চর্বিতে আঘাতটা প্রতিহত হতেই মদন হাউমাউ করে পেট ধরে বসে পড়ল। পরের কয়েকটা মিনিট রতনবাবু মনের সুখে দারুণ প্রহার করে মদনকে সর্ষের ফুল দেখিয়ে ছাড়লেন। বিধ্বস্ত পরাজিত মদন চামচাদের কাঁধে ভর দিয়ে ময়দান ছেড়ে পালিয়ে যাওয়ার সময় রতনবাবু বিজয় গর্বে বলে উঠলেন, আর হ্যাঁ শোন, আমি না কারোর ধার বাকি রাখি না, বুঝলি? মদন যখন আমার বকেয়া ভাড়া মেটাবে তার থেকে যেন আজকের এই 2000 কেটে নিয়ে তবেই যেন দেয়। রতনবাবু এবার কালুর দিকে ফিরলেন, হাসি মুখে বললেন, একদিন তোর জীবন আমি বাঁচিয়েছিলাম, তুই সেই দেনা শোধ করে আজ আমাকে নতুন জন্ম দিলি। তুই আমাকে মাথা তুলে বাঁচতে শেখালি। এই আনন্দের দিনে সেলিব্রেট তো করতেই হবে। তুই মদ খেতে চাইছিলিস না? শোন, আজ আর দেশি টেসি নয়, আজ তোকে একেবারে বিলিতি স্কচ খাওয়াবো। কালুকে ঘরে রেখে রতনবাবু এবার ছুটলেন ফরেন লিকার শপের উদ্দেশ্যে। নতুন একটা সমস্যায় পড়েছেন রতনবাবু। এতদিন তিনি জানতেন বিড়াল আর মুরগির মধ্যে সম্পর্কটা খাদ্য খাদকের, কিন্তু তার খোলা চোখের সামনে যেভাবে তারই পোষা মোরগ হিংস্র বিড়ালের মোকাবিলা করে রীতিমতো এক চোখ কানা করে ছেড়েছে, তাতে তার মনে প্রচুর সংশয় তৈরি হয়েছে। শেষে আর থাকতে না পেরে লাঞ্চ ব্রেকে সহকর্মী সবজান্তা বিশুর সামনে কথাটা পাড়লেন। সব শুনে টুনে বিশু বিজ্ঞের মতো মাথা নেড়ে বলল, ওইটার মোরগের কথা অবশ্য আমি আগেও শুনেছি। আমার মামার বাড়িতেই একটা ছিল, কিন্তু সেটা তো স্পেশাল অর্ডার দিয়ে আনা হয়েছিল মঙ্গোলিয়ার উলান বাটর থেকে। সেই মুরগি তো আর কলকাতার বাজারে কিলো দরে বিক্রি হবে না ভাই। আচ্ছা, বলছি এই উলান বাটর জায়গাটা ঠিক কোথায়? মানে ওই বর্ধমান জেলার উল্লাসনগর লাইনে কি? রতন, তোর জেনারেল নলেজ তো জিরো দেখছি। গুগল করো, গুগল করে দেখো। হ্যাঁ, মানে কি করব? তা করবি কি করে? এই সস্তার টেপাটেপি ফোনটা নিয়ে ঘুরে বেড়াস। কবে থেকে বলছি একটা স্মার্টফোন নে, সে কথা তো শুনবি না। বিয়ে থা কিছু করিসনি, তিন কুলেও কেউ নেই, তোর পয়সা খাবে কে রে? রতনবাবুকে চুপ থাকতে দেখে বিশুই ফের বলল, মঙ্গোলিয়ার উলান বাটর হচ্ছে সেই দেশ যেখান থেকে চেঙ্গিস খান, বাবরের মতো যোদ্ধারা সব এসেছিল। তোর কথা শুনে আমার ধারণা পোক্ত হচ্ছে যে তোর এই মোরগের পূর্বপুরুষ নেহাত ছাপোষা বাঙালি মুরগি ছিল না। এর বাপ ঠাকুরদা নিশ্চয়ই মোগল পাঠান ছিল। কোনোভাবে পথ হারিয়ে গিয়ে কলকাতার বাজারে ফেঁসে গেছিল, সেখান থেকে এখন তোর জিম্মায়। বুঝলি কিছু? রতনবাবু আজ একটু তটস্থ হয়েই বাড়ি ফিরলেন। খোদ মোগল সম্রাটের বংশধর তার বাড়িতে আশ্রিত হয়ে রয়েছে, আর তিনি তাকে কিনা সস্তার চোলাই মদ খাইয়ে চলেছেন। কিন্তু গরিব মানুষ তিনি, এর বেশি আর কী বা করতে পারেন? তবে বুদ্ধি খাটিয়ে ফেরার পথে বাজার থেকে বেশ শৌখিন একটা চিনে মাটির পাত্র কিনে এনেছেন। মদ সস্তা হলেও দামি পাত্রে নিশ্চয়ই আর একটু দর্শনীয় হবে। ওই যে কথায় আছে না, পেহলে দর্শনধারী বাদ মে গুণ বিচারী। বাড়ির গলির মুখে ঢোকার সময়
খোদ মদনের মুখোমুখি হয়ে যেতেই সে মাথা নিচু করে দ্রুত সরে পড়ল। রতনবাবু মনে মনে যার পর নাই খুশি হলেন। বদমাইশটাকে বেশ জব্দ করা গেছে। ভবিষ্যতে আর কখনো ও রতনবাবুকে ঘাটাতে আসবে বলে মনে হয় না। রতনবাবু মদ খাওয়া আজকাল প্রায় ছেড়েই দিয়েছেন, তবে কালুর জন্য রসদের সংগ্রহ রাখতেই হয়। সন্ধ্যের দিকে অফিস থেকে ফিরে রতনবাবু কাজের ফাঁকে ফাঁকে কালুকে নিজের সুখ দুঃখের গল্প শোনান। সারাদিনে কত কি ঘটেছে তাও মাঝে মধ্যে বলেন। কালু উত্তর দিতে না পারলেও সোৎসাহে সব শোনে। অন্তত রতনবাবুর তো তাই মনে হয়। এমন মনোযোগী শ্রোতা রতনবাবুর কপালে আজ পর্যন্ত জোটেনি। ঘণ্টা দুয়েক এভাবে চলার পর কালু হঠাৎ চঞ্চল হয়ে পড়ে। তীক্ষ্ণ স্বরে ডাক ছাড়তেই রতনবাবু বুঝে ফেলেন ও এবার কি চাইছে। চিনেমাটির পাত্রে তরল পানীয় ঢেলে দিতেই কালু ঠোঁট চুবিয়ে সাবার করে দেয়। তারপর সেই যে ঝিম মেরে বসে পড়ে। রতনবাবু জানেন মাতালটাকে দিয়ে আজ আর কোনো কাজ হবে না। শহরের বুকে ঠান্ডাটা সেদিন একটু বেশিই পড়েছে, আর অফিসের কাজ মিটিয়ে ফিরতে রতনবাবুরও আজ একটু দেরি হয়ে গেল। পাড়ার গলিটা আজ একদম শুনশান, নির্জন। রতনবাবু পা চালালেন। বাড়িতে ঢুকে আগে কালুকে কিছু খেতে দিতে হবে, আর তার নিজেরও খিদেটা বেশ ভালোই চাকার দিয়েছে। হঠাৎ কে যেন রতনবাবুর নাম ধরে ডাকল। রতনবাবু পিছন ফিরে দেখতেই যাচ্ছিলেন, কিন্তু তার আগেই তার মাথায় একটা ডান্ডা গোছের কিছু এসে পড়ল। প্রচণ্ড আঘাতে রতনবাবু চোখে যেন সর্ষে ফুল দেখলেন। মাথার মাঝখানটা ফেটে ফিনকি দিয়ে তাজা রক্তের স্রোতে জামা ভিজে একসা হয়ে গেল। মাথায় হাত দিয়ে আততায়ীকে ভালো করে দেখার আগেই ডান্ডার বাড়ি ফের আঘাত হানল। রতনবাবু আর সহ্য করতে পারলেন না। হুড়মুড়িয়ে রাস্তার ওপর মুখ থুবড়ে পড়ে গেলেন, আর সেই সঙ্গে তার চোখের সামনেটা যেন পুরু কালো পর্দার একটা আস্তরণে ঢেকে গেল। টানা 2 সপ্তাহ হাসপাতালে কাটিয়ে রতনবাবু যখন বাড়ি ফিরলেন, কালু ততদিনে নিখোঁজ হয়ে গেছে। ধাক্কা সামলে প্রথম যেদিন জ্ঞান ফিরেছিল, রতনবাবুর কালুর কথাই প্রথম মনে পড়েছিল। পাশের বাড়ির বিমলা কাকিমাকে ডেকে অনুরোধ উপরোধ করে বাড়িতে পাঠিয়েছিলেন কালুর দেখাশোনার জন্যে। কিন্তু ফিরে এসে কাকিমা যা বললেন তাতে উৎকণ্ঠার মাত্রা বহু গুণে বেড়ে গেল। ঘরে নাকি কোথাও মোরগের চিহ্ন মাত্র নেই, আর গরাদ ভাঙা জানালাটা নাকি খোলা অবস্থায় ছিল। ঘরে দামি জিনিস তেমন কিছু নেই, তবে কি কালুই ওদের টার্গেট ছিল? রতনবাবু ভেবে কোনো কুল কিনারা পেলেন না। অবশেষে রতনবাবু বাড়ি ফিরলেন। যে চোরই তার ঘরে ঢুকে থাকুক না কেন, তার উদ্দেশ্য ছিল শুধুমাত্র মুরগি চুরি করা। কেননা অন্য কোনো কিছুই সে ছুঁয়েও দেখেনি। শূন্য ঘরের দিকে চেয়ে রতনবাবুর বুকের ভিতরটা যেন হু হু করে উঠল। কালুকে তিনি এতদিন সন্তান স্নেহে প্রতিপালন করে এসেছেন। তার নিঃসঙ্গ জীবনে কালুই ছিল একমাত্র বিশ্বস্ত সঙ্গী। সেই কালুকেও তার থেকে কেড়ে নিল। রতনবাবু বসে বসে আকাশ পাতাল চিন্তা করছিলেন। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দে হুঁশ ফিরল। দরজা খুলে অবশ্য কাউকে দেখা গেল না, কিন্তু যেই এসে থাকুক না কেন, সে একটা ছেঁড়া বিবর্ণ চটের থলে তার দরজায় রেখে বিদায় নিয়েছে। থলে হাতড়ে যা বেরোলো তা দেখে রতনবাবুর চক্ষু ছানা বড়া হবার জোগাড় হয়ে গেল। থলে ভর্তি রয়েছে মুরগির কালো পালক। রতনবাবু ভালোই চেনেন এগুলো তার প্রিয় কালুর গায়ের পালক ছাড়া অন্য কিচ্ছু নয়। অসহনীয় দুঃখে রতনবাবুর আর্দ্র চোখ থেকে ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়ল। সন্ধ্যের দিকে কাজ থেকে ফেরার সময় রতনবাবু একবার থানা থেকে ঘুরে এলেন। আততায়ীর কোনো সুলুক সন্ধান পুলিশ করে উঠতে পারেনি। রতনবাবু দ্বিধাহীনভাবে জানিয়েছেন একমাত্র মদন ছাড়া অন্য কোনো শত্রু তার অতীতে ছিল না, আর এখনও নেই। পুলিশ অবশ্য তদন্ত করে নাকি পেয়েছে মদন সে রাত্রে সিনেমা দেখতে গিয়েছিল। তারপর বাকি সময়টা নাকি পাড়ার ক্লাবেই ছিল। ক্লাবের ছেলেরা দল ধরে ওর সপক্ষে সাক্ষী দিয়েছে।
অতএব এই বিষয়ে আর করার কিচ্ছু নেই। আর মোরগ খুনের ব্যাপারটা তো নেহাত ফালতু, পুলিশ কোনো রকম পাত্তা দিতেই নারাজ। মুরগি তো হয়ই মানুষের পেটে যাওয়ার জন্যে, রতনবাবু খাচ্ছিলেন না, অন্য কেউ খেয়েছে। চোরকে ধরতে পারলে পুলিশ ক্ষতিপূরণ আদায় করে দেবে, এতে আবার এত কথা কিসের? থানা থেকে বেরিয়ে রতনবাবু বিষণ্ণভাবে বাড়ি ফিরছিলেন। পাড়ায় ঢোকার মুখে বিমলা কাকিমার সঙ্গে দেখা হয়ে গেল। কাকিমা দু একটা মামুলি কথাবার্তার পর হঠাৎ একটা অদ্ভুত কথা জিজ্ঞেস করলেন। আচ্ছা রতন, তুমি কি আবার মুরগি পুষছ? কই না তো। তবে তোমার বন্ধ ঘর থেকে মোরগ ডাকার আওয়াজ পাই কেন? না না, ভুল শুনেছেন। এত বয়স হয়ে গেল যে ভুল শুনবো? তাছাড়া আমার নাতনি টুসিও শুনেছে, ওকে একবার জিজ্ঞেস করে দেখতে পারো তুমি। যুক্তিহীন আলোচনা রতনবাবুর ভালো লাগছে না, তাছাড়া মেজাজটাও তার একেবারেই ভালো নেই। তাই একটা অজুহাত দেখিয়ে বাড়ির পথ ধরলেন। ঢেঁড়স ভাজা আর রুটি দিয়ে ডিনার সাঙ্গ করে রতনবাবু পানীয়ের বোতল খুলে বসলেন। মাঝখানে ভেবেছিলেন মদ খাওয়া একেবারে ছেড়ে দেবেন, কিন্তু কার্যক্ষেত্রে সেটা আর সম্ভব হয়ে উঠছে না। তাছাড়া একা নিঃসঙ্গ মানুষ তিনি, জীবনটা যে খাতে খুশি বয়ে যায় যাক না, কি আসে যায়। গ্লাসে চুমুক দিতে গিয়ে হঠাৎ কালুর কথা মনে পড়ল। রতনবাবু উঠে ড্রয়ার থেকে কালুর ব্যবহার করা পাত্রটা বের করলেন, তাতে পরিমাণ মতো পানীয় ঢেলে মেঝেতে রেখে দিলেন। কালু, তোকে কিন্তু আমি ভুলিনি রে। আজ থেকে তুই আবার আমাকে সঙ্গ দিবি। গ্লাসটা উঁচিয়ে চিয়ার্স বলে রতনবাবু ঢক ঢক করে গলায় ঢেলে দিলেন। মাঝরাতে মোরগের তীক্ষ্ণ ডাকে রতনবাবু ধর্মড়িয়ে বিছানার ওপর উঠে বসলেন। বেড সুইচ টিপে ঘড়ির দিকে চেয়ে দেখলেন ভোর হয়ে গেছে, 4:10। কালু রোজ এই সময় ডাক ছেড়ে তার ঘুমের ব্যাঘাত ঘটাতো ঠিকই, কিন্তু এখন আবার কোন মুরগি ডাকে? এদিকে ঘর ভরে উঠেছে পাখির গায়ের বোঁটকা গন্ধে। রতনবাবুর হতভম্ব চোখের সামনে মুরগি জাতীয় কোনো পাখির পালক উড়তে উড়তে এসে তার কোলের ওপর পড়ল। আলো ফোঁটা না পর্যন্ত বিস্ময়াবিষ্ট রতনবাবু বিছানার ওপরেই বসে বাকি সময়টা কাটিয়ে দিলেন। সকালে উঠে রতনবাবু যা দেখলেন তাতে তার ভ্রু দুটো আবার নতুন করে কুঁচকে গেল। কালুর মদের পাত্রটা বিলকুল ফাঁকা, সেখানে এক বিন্দু মদও পড়ে নেই। তবে কি কোনো ইঁদুর জাতীয় কিছু ওটা খেয়ে গেছে? যুক্তিটা রতনবাবুর ঠিক মনঃপুত হলো না। এদিকে অফিসের সময় হয়ে এলো। রতনবাবু তাড়াহুড়ো শুরু করলেন, আজ নির্ঘাত লেট হবে। রতনবাবু আজকাল আর কোনো কিছুতেই অবাক হন না। ইদানিং তার জীবনে যেসব ঘটনা ঘটে চলেছে তাতে নতুন কোনো কিছুতেই অবাক হবার জায়গাটাই যেন হারিয়ে গেছে। কালু মরে গিয়েও মরেনি, মদের টানে তার অশরীরী আত্মা অবশ্য রোজ হানা দিচ্ছে রতনবাবুর ভবানীপুরের এক চিলতে ঘরে। চোখে দেখা না গেলেও ভূত কালুকে বেশ ছোঁয়া যায়। গায়ে গতরে কালু আগের থেকে অনেকটাই তাগড়াই হয়ে উঠেছে। সেটা রতনবাবু ভালো মতোই টের পান ওর গায়ে হাত বুলিয়ে। প্রথম প্রথম রতনবাবুর খানিকটা ভয়ই হয়েছিল, কিন্তু এখন তিনি ব্যাপারটাকে বেশ উপভোগ করতে শুরু করেছেন। রতনবাবুকে পাড়ার লোকজন আজকাল এড়িয়ে চলতেই পছন্দ করে। যখন তখন তার বন্ধ ঘর থেকে মোরগের ডাক শুনতে পাওয়া যায়। রতনবাবুও সন্ধ্যের পর কার সঙ্গে যেন গল্প জুড়ে দেন। আশেপাশে অনেকেই শুনেছে, অথচ সবাই জানে তিনি একাই থাকেন, বন্ধুবান্ধবও কেউ নেই। অনেকেই নানা অছিলায় সরেজমিনে গিয়ে খতিয়ে দেখে এসেছে কোথাও মোরগ মুরগি কিচ্ছু নেই, অথচ একটা পাখির উপস্থিতি বেশ টের পাওয়া যাচ্ছে। এমনকি ধূর্ত মদন পর্যন্ত বেশ ঘাবড়ে গেছে। রতনের মাথায় ডান্ডা মারা থেকে শুরু করে ওর পোষা মোরগ চুরি করা সব কিছুই মদনের কারসাজিতেই হয়েছে। সেটা আর কেউ না জানুক, মদন নিজে তো জানি, সব কিছুই
মদন করেছে রতনের বাড়িটা সস্তায় হাতিয়ে নেবার জন্য। টাকা হাতে প্রমোটার রেডিই আছে, মাঝখানে মোটা দালালি মদনের প্রাপ্য হবে। যদিও ভয় দেখিয়ে মারধর করে নানাভাবে উৎপাত করেও কাজ হাসিল হয়নি। এখন আবার কী সব ভুতুড়ে কাণ্ড শুরু হয়েছে। শেষে সব কিছু হাত থেকে বেরিয়ে না যায়। মদন মনে মনে একটা শয়তানি ফন্দি আঁটল। রতনকে ফালতু সময় দিতে সে আর একেবারেই রাজি নয়। দেখতে দেখতে নতুন বছরের সন্ধিক্ষণ এসে উপস্থিত হলো। বছরের শেষ দিনে ভবানীপুরের এই পাড়ায় বেশ জমজমাট অনুষ্ঠান হয়। এবছরেও তার ব্যতিক্রম হয়নি। রতনবাবু অবশ্য কোনো রকম হুল্লোড়বাজির মধ্যে নেই। তিনি যথারীতি 10:30টার মধ্যে খেয়ে দিয়ে শুয়ে পড়লেন। একটু আগে নিয়মমাফিক কালু এসেছিল, আধ কাপ পানীয় চুষে বিদায় নিয়েছে। কাল সন্ধ্যের আগে ও যে আর আসবে না রতনবাবু সেটা জানেন। রাত 12টা নাগাদ বাজির বিকট শব্দে ঘুম ভেঙে যেতে রতনবাবু বুঝলেন ক্যালেন্ডারের নতুন তারিখ পড়ে গেছে। আর তখনই তার কানে এলো দরজায় টোকা দেবার শব্দ। রতনবাবু এবার বেশ অবাক হলেন। এই অসময়ে আবার কে আসতে পারে? দরজার কাছে গিয়ে সাবধানী কণ্ঠে কে বলে হাঁক পাড়তে ওপার থেকে উত্তর এলো, আগে দাদা, আমি গোপাল। গোপাল এই পাড়ারই ছেলে। রতনবাবু দীর্ঘদিন ধরেই চেনেন। ইদানিং মদনের দলে ভিড়েছে, তাই রতনবাবু ওকে বিশেষ পছন্দ করেন না। খানিক বিরক্ত হয়ে বললেন, এত রাতে কি দরকার? কাল সকালে এসো। গোপাল এর মধ্যে দরজা পেটাতে শুরু করেছে। মুখে বলল, তাড়াতাড়ি দরজা খুলুন দাদা, পাড়ায় আগুন লেগেছে। আপনার পাশের বাড়িটা আগুনে জ্বলছে, দেখুন একবার দেখুন। রতনবাবু আর চিন্তা ভাবনা করার সময় পেলেন না। ছিটকিনি খুলে দিতেই প্রচণ্ড ধাক্কায় টাল সামলাতে না পেরে ছিটকে পড়লেন। ততক্ষণে মদন গোটা কয়েক সাগরেদ সমেত ঘরের মধ্যে ঢুকে পড়েছে। মদনের হাতের মুঠোয় ধরা একটা রিভলভার, সেটা উঁচিয়ে হিংস্র স্বরে বলল, রত্না, আজ যদি কোনো রকম কায়দা করেছিস তবে কিন্তু লাশ ফেলে দেব, বলে দিলাম। বন্দুক দেখে রতনবাবুর গলা শুকিয়ে গেছে। তিনি সভয়ে পিছিয়ে গেলেন। মদন আর সাগরেদরা এবার রতনবাবুকে চারপাশ দিয়ে ঘিরে ধরল। মদন হিসে স্বরে বলল, শুনে নে রত্না, তোর এই ভাঙা চোরা বাড়িটা বাজরিয়া প্রমোটারের পছন্দ হয়েছে। 30 লাখ টাকার অফার আছে। এত টাকা একসাথে তোর 14 গোষ্ঠীতে কেউ চোখেও দেখেনি। 7 দিন সময় দিলাম, বাড়ি আমাদের চাই, না হলে তোকে গাড়ির তলায় পিষে মারব। লোকে বলবে পথ দুর্ঘটনা। যদি কোনো রকমে বেঁচেও যাস, আমার বন্দুকের গুলি থেকে বাঁচবি কি করে? আর হ্যাঁ, পুলিশের কাছে গিয়ে তো দেখেই নিয়েছিস, সব জায়গায় আমাদের লোক বসে আছে। মদন এবার আচমকা রতনবাবুর গালে সপাটে চড় কষিয়ে দিয়ে বলল, আগের হিসেব কিছুটা মিটল, মনে রাখিস, শুধু 7 দিন। মদনরা যাবার জন্য পিছু ফিরেছিল। হঠাৎ যেন কিছু মনে পড়তে পিছন ফিরে বলল, ভালো কথা, তোর মুরগিটা কিন্তু সলিড টেস্টি ছিল বাইরে। ছুরি দিয়ে কাটার আগে পা দুটো যখন ভেঙে দিলাম, তখন যে কি চটপট করছিল না বাইরে, শেষে ঘাড় মোটকে দিতে মালটা কেলিয়ে পড়লো। মদনের দল এবার হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেল। রতনবাবু তীব্র হতাশায় তক্তপোষের ওপর ধপাস করে বসে পড়লেন। পরে 2 দিন ধরে প্রচুর ভাবনা চিন্তা করেও রতনবাবু কোনো সিদ্ধান্তে আসতে পারলেন না। কিছুদিন আগে নিজের এই হাতেই মদনকে মেরে হাতের সুখ করে নিলেও এখন বেশ টের পাচ্ছেন সেই দুঃসাহসটা হঠাৎ যেন কোথায় হারিয়ে গেছে। কালু যতক্ষণ ছিল ততক্ষণ যেন ওর দাপুটে ভাবটা রতনবাবুর মধ্যেও ছড়িয়ে পড়েছিল, কিন্তু এখন কালু থেকেও নেই। আর রতনবাবু গরিব একা মানুষ। মদন আর ওর প্রভু পয়সাওয়ালা প্রমোটারের সামনে দাঁড়িয়ে লড়াই দেবার কথা ভাবতেই ভয় তাকে চেপে ধরেছে। প্রচুর চিন্তা ভাবনা করার পর
রতনবাবুর মাথায় একটা ফন্দি খেলে গেল। গায়ের জোরে না হোক, বুদ্ধি খাটিয়ে একটা চেষ্টা তাকে করতেই হবে। প্যাঁচটা যদি খেটে যায় তো ভালো, না হলে রতনবাবু আর চিন্তা করতে পারছেন না। রতনবাবু মদনের কাছে সন্ধির প্রস্তাব পাঠালেন, সঙ্গে অবশ্য একটা শর্ত জুড়ে দিলেন। বাজরিয়াকে স্বয়ং আসতে হবে রতনবাবুর গরিবখানায়, সঙ্গে মদন ছাড়া অন্য কেউ থাকবে না। আর সেই সাক্ষাতেই সই সাবুদ সেরে রতনবাবু বাড়ি ওদের হাতে তুলে দেবেন। প্রস্তাব লুফে নিতে প্রতিপক্ষ দেরি করল না। আগামী শনিবার রতনবাবুর ঠিক করা সময়ে দুপক্ষ মিলিত হবে স্থির হয়ে গেল। রতনবাবু আয়োজনে কোনো ত্রুটি করেননি। ঘরে সামান্য কিছু সঞ্চয় রাখা ছিল, সেটা ভাঙিয়ে দামি স্কচ হুইস্কি নিয়ে এসেছেন। প্রমোটার বাজরিয়া নিরামিষ গোষ্ঠীর আন্দাজ করে নানা ধরনের সুস্বাদু চাট আর মহার্ঘ মিষ্টি এনে অতিথিদের সামনে হাজির করেছেন। বাজরিয়া অবশ্য খাদ্য এবং পানীয় কোনোটাতেই বিশেষ উৎসাহ দেখালো না। রতনবাবুর অনুরোধ ঠেলতে না পেরে সামান্য একটু নোনতা মুখে দিয়েছেন, আর পানীয়ের তো প্রশ্নই ওঠে না। মদন অবশ্য মনের সুখে চাট মিষ্টি মদ উড়িয়ে চলেছে। বাজরিয়া এদিকে ঘন ঘন ঘড়ি দেখতে দেখতে অস্থির হয়ে বললেন, আপনার টাইম তো হলো রতনবাবু, এবার পেপার সাইন করে নেওয়া যাক। এই হয়ে এলো প্রায়। আসলে আমার গুরুদেব বলে দিয়েছেন সন্ধে 7:30টার পরের সময়টা খুব শুভ কিনা, তাই। ঠিক আছে, এই তো সময় ওয়েট করলাম, তবে আরও 10 মিনিট না হয়? মদন হাঙ্গরের মতো খাবার আর মদ খাচ্ছিল। তার বিলক্ষণ নেশাও কিছুটা হয়েছে। স্খলিত স্বরে বলল, আরে বাজেরিয়া সাহেব, আপনি চিন্তা করবেন না, রতন আমাদের ইয়ার দোস্ত আছে, কোনো প্রবলেম হবে না। আরে আমি সব সেটিং করে দিয়েছি। রতনবাবু এদিকে একটা কাঁচের পাত্রে খানিকটা স্কচ ঢেলে মেঝের একটা কোণে রেখে দিতেই বাজরিয়া প্রশ্নবোধক দৃষ্টে চাইলেন। সেদিকে চেয়ে রতনবাবু হাসি মুখে বললেন, বলুন তো স্যার, এই মদটা আমি কার জন্যে রাখলাম? আই হ্যাভ নো আইডিয়া। আসলে না স্যার, আপনি জানেন না, মদন জানে আমার এই বাড়িটা অভিশপ্ত। আপনি অভিশাপ মানে বোঝেন তো? গো হেড। রতনবাবু এবার বেশ গুছিয়ে নিয়ে বললেন, আমার এই পৈতৃক সম্পত্তিটার ওপর না অপদেবতার কোপ রয়েছে। এ বাড়ির মালিকানা যার কপালে জুটুক না কেন, সাথে সাথে অভিশাপের ফলও তাকে ভোগ করার জন্য তৈরি থাকতে হবে। এই তো সমঝ মে নেই আয়া। মানে আর কিছু না স্যার, আমার প্রপিতামহ মানে ঠাকুরদার বাবা মারা গেছেন 1968 সালের অক্টোবর মাসে। আর তারপর থেকে তার অতৃপ্ত আত্মা মোরগ ভূত হয়ে বাড়ির আনাচে খানাচে ঘুরে বেড়াচ্ছে। আসলে উনি এত মুরগি খেতে ভালোবাসতেন না যে মৃত্যুর পর নিজের অজান্তেই কখন যে মোরগ হয়ে গেছেন নিজেই টের পাননি। জানেন স্যার, প্রপিতামহ ভীষণ খুশি হয়েছেন। এতদিনে বাড়ির একটা হিল্লে হচ্ছে, আর সেই সঙ্গে ওনার আত্মারও মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। মানে হাজার হোক বংশধর তো, তাই ইচ্ছে না থাকলেও আমাকে ছাড় দিতে হয়েছে। কিন্তু নতুন মালিকের ঘাড় মটকাতে তো আর সেই বাধা থাকছে না, তাই না? হোয়াট রাবিশ। এতক্ষণে কালু এসে গেছে। রতনবাবু ওর গায়ের গন্ধ টের পাচ্ছেন। সস্নেহে বললেন, এসেছিস কালু? সাবধানে চলাফেরা করিস বাবা। দেখছিস তো আজকে ঘরে অতিথি এসেছে, এরা খুব গণ্যমান্য মানুষ। কালু উত্তরে উচ্চ স্বরে ডাক দিল। সঙ্গে সঙ্গে মদনের গ্লাস থেকে মদ ছলকে পড়ল, আর বাজরিয়ার ব্রহ্মতালুর চুলগুলো পর্যন্ত খাড়া হয়ে উঠল। ভেবা চেকা খাওয়া স্বরে দুজনেই একসঙ্গে, এই মুরগি কাছে ডাকা রে, এ তো সেই মুরগি, যা কোথায় 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 রাখছে বলে এদিক ওদিক চাইতে লাগলো। রতনবাবু উত্তেজিত কণ্ঠে বললেন, সামনের লোকটাকে ভালো করে দেখ কালু। এই লোকটাই তোকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। মনে করে দেখ, মেরে ফেলার আগে তোকে কত কষ্ট দিয়েছে, কত যন্ত্রণা দিয়েছে।
আজকে তোর প্রতিশোধ নেবার পালা। যা যা বেটা যা, বাজিটাকে ছাড়িস না, একেবারে নিকেশ করে দে। কালু মদনকে দেখতে পেয়েছে, ঠিকঠাক চিনতেও পেরেছে, কারণ এবার সে ভীষণ একটা গর্জন ছাড়ল। মদন হঠাৎ মদের গ্লাস ফেলে হাউ মাউ করে চিৎকার করে উঠল। বাবা গো, গেছি গো, গেলাম গেলাম গেলাম, আজকে শেষ শেষ আজকে, ও বাবা গো, বাবা গো। রতনবাবু বুঝলেন কালু আক্রমণ শানিয়ে দিয়েছে। মদনের বাঁ চোখটা বিশ্রীভাবে ফেটে রক্ত গড়াতে শুরু করেছে। কালু সোজা গিয়ে চোখে আঘাত করেছে। মদন অবশ্য ভাবার ফুরসত পেল না। কালু অন্য চোখেও আঘাত হানল। মদন উন্মাদের মতো দু চোখের পাতা হাত দিয়ে চেপে প্রবল চিৎকার করতে করতে হোঁচট খেয়ে ঘরের বাইরে ছুটে গিয়ে বড় রাস্তার মাঝ বরাবর হুমড়ি খেয়ে পড়ল। কালু অবশ্য এখনও ওর পিছু ছাড়েনি। ধারালো নখ আর পাথরের মতো শক্ত ঠোঁট দিয়ে মদনকে ক্ষতবিক্ষত করতে কিছু বাকি রাখল না। ছটফট করতে করতে মদন পিচ রাস্তার ওপরে পড়ে কাতরাতে শুরু করল। চোখ দুটো অন্ধকার হয়ে উল্টো দিক দিয়ে ছুটে আসা একটা গাড়ি প্রাণপণ ব্রেক কষেও নিয়ন্ত্রণ হারিয়ে মদনের পায়ের ওপর চেপে বসল। রতনবাবুর অদ্ভুত একটা অনুভূতি হলো। মদন তাকে গাড়ির তলায় চেপে মারবে বলে শাসিয়েছিল, অথচ আজ সে নিজেই দুর্ঘটনার বলি হয়ে রাস্তার মধ্যে একটা গাড়ির নিচে ক্ষতবিক্ষত আধ মরা হয়ে পড়ে রয়েছে। বাজরিয়া বিউহল হয়ে বেরিয়ে এসেছেন, উদ্ভ্রান্তের মতো বললেন, সব কি হচ্ছে দাদা? রতনবাবু বাজরিয়ার দিকে হাসি মুখে ফিরে বললেন, আমার প্রপিতামহের অতৃপ্ত আত্মা স্যার ফুল্লি খেপে গেছে। তবে আপনি ভয় পাবেন না, আপনার জন্য অন্য ব্যবস্থা হবে, মানে ধীরে সুস্থেই হবে আর কি। রাম রাম, এই ভুতিয়া ঘোর আমি কখনোই নেবে না। সালা মদন আমার এতগুলো টাকা খেয়ে মরল। আপদ বিদায় নিয়েছে। রতনবাবু প্রাণ ভরে মুক্তির নিঃশ্বাস নিলেন। কয়েকদিন পরের কথা, সন্ধ্যের সময় কালু যথারীতি হাজিরা দিয়েছে। রতনবাবু কালুর গায়ে হাত বোলাতে বোলাতে বললেন, বুঝলি কালু, ওই মদনটা উপযুক্ত শিক্ষা পেয়েছে। বেটা ঠ্যাং ভেঙে হাসপাতালে পড়ে রয়েছে, বাঁচাদন আর এমুখও হচ্ছে না। আর এই বাজরিয়া, সে তো এ বাড়ির নাম কানে শুনলেই ভিড়মি খাচ্ছে। রতনবাবু এবার হিসেবি কণ্ঠে বললেন, ভাবছি ফাঁকা ঘরটা ভাড়া দিয়ে দেব। যা ভাড়া আসবে তাতে দুটো পয়সা হাতে থাকার পর যা বাঁচবে তাই দিয়ে না তোর জন্য বিলিতি কিনে নিয়ে আসবো। দেশি জিনিস আর খেতে হবে না। কালু কি বুঝলো কে জানে, সে এবার সোৎসাহে একটা ডাক দিল। শুনছিলেন সঞ্জয় ভট্টাচার্যের কলমে কালো, কণ্ঠ ও আবহ স্টুডিও রেক্স 16 সিক প্রাইভেট লিমিটেড, সমগ্র পরিচালনায় অনিরুদ্ধ ও আমি চিঞ্জিত, পোস্টার ডিজাইন সৌম্যদীপ। তাহলে শুনলেন তো আজকের গল্প। এইবার আমরা হাজির আজকের গল্পের 3টি প্রশ্ন নিয়ে। রতনবাবু কালুকে কত টাকা দিয়ে কিনেছিলেন? রতনের কোন সাগরেদ হুলো বিড়াল ধরেছিল? কালুর ভূত ঠিক কোন সময় প্রকট হতো? গল্পের সঠিক উত্তর দেওয়ার নিয়মটি এবার বলে দিই। কমেন্টে লিখুন হরেক রকম গল্প, আর সেই কমেন্টের স্ক্রিনশট নিয়ে আমাদের মেসেজ করুন 85 15 81 83 82 এই নাম্বারে। ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে দেওয়া থাকবে নাম্বারটি, আর ওখানে লিখে দিন প্রশ্নের সঠিক 3টি উত্তর, আর জিতে নিন নগদ টাকা। আর সাথে এই ভিডিওর পিন কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করতে ভুলবেন না কিন্তু, কারণ গল্প শোনো টাকা যেত কন্টেস্টের সমস্ত রকমের আপডেটস আপনারা পাবেন ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমেই। প্রশ্নগুলির উত্তর দিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, আর জিতে নিন নগদ টাকা পুরস্কার। আর কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না কিন্তু কমেন্টের মাধ্যমে।
ভালো লাগলে একটা লাইক করতে পারেন, আর আরও ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনার পরিচিত মহলে। তাহলে আজকে এইটুকুই থাক। ভালো থাকবেন আর শুনতে থাকবেন হরেক রকম গল্প 2.0।